আজকে আমি প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কি, তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে আমি কয়েকটা কোশ্চেন সেট করেছি। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম কোশ্চেন আসছি, যেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, জৈব অনুঘটক বলা হয় কাকে? জৈব অনুঘটক সাধারণত উৎসেচককে বলা হয়। তাহলে 1 দাগের কোশ্চেন হচ্ছে ডি উত্তর হবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে কি, জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে কে? জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে এনজাইম বা উৎসেচক। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে কি, উৎসেচকগুলি সাধারণত যে ধরনের রাসায়নিক গোষ্ঠীর, তা হলো সাধারণত কি হবে এর উত্তর? প্রোটিন ধর্মী। অর্থাৎ উৎসেচক সাধারণত কি হয়? প্রোটিন ধর্মী হয়। 4 দাগে কোশ্চেন, এটা হচ্ছে উৎসেচক সম্পর্কে কোনটি সঠিক? এর উত্তর হবে, উৎসেচক কিন্তু বিক্রিয়ার গতিশক্তিকে কি করে? বাড়িয়ে দেয়, কিন্তু কখনো বিক্রিয়ার তাপমাত্রাকে বাড়ায় না বা কমায় না, অথবা বিক্রিয়ার গতিশক্তিকে কমিয়ে দেয় না। পরের 5 নম্বর কোশ্চেন, এটা খুবই ভিভিআই অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে কোষে উপস্থিত এনজাইমের বা উৎসেচকের সংখ্যা নির্ধারিত হয় কিসের ভাবে বা কিসের দ্বারা? এর উত্তর হবে, বংশগতভাবে কিন্তু কোষে উপস্থিত এনজাইমের সংখ্যা নির্ধারিত হয়। তাহলে রাইট অপশান হবে এ। তাহলে 5টি কোশ্চেন গেল। পরের কোশ্চেন আমি আলোচনা করছি 6 নম্বর থেকে। এখানে 6 নম্বর কোশ্চেনে বলা আছে কি, যে অণুগুলির ওপর উৎসেচক কাজ করে সেগুলিকে কি বলে? সেগুলিকে সাধারণত সাবস্ট্রেট বলে। এটা স্পেলিংটা একটু মিস্টেক আছে, তোমরা ঠিক করে নিবে। সাবস্ট্রেট বলে, সাবস্ট্রেট বা খাদ্যবস্তু বলবো। ক্লিয়ার হলো? পরের 7 নম্বর কোশ্চেন, সিদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করে কোন উৎসেচক? সিদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করে তোমরা জানো যে টায়ালিন। টায়ালিন কিন্তু মুখ্য বিবরে থাকে, লালারসে থাকে। 8 দাগে কোশ্চেন হচ্ছে কি, সাধারণত অধিকাংশ উৎসেচকের পরম তাপমাত্রা হলো, অর্থাৎ পরম তাপমাত্রা সম্পর্কে আমি একটু বলে রাখি তোমাদের। যে তাপমাত্রায় উৎসেচক সর্বাধিক ক্রিয়া করে তাকে পরম তাপমাত্রা বলে। আর যেহেতু আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত হচ্ছে? 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একে বলা হয় দেহের উষ্ণতা। তাই এই দেহের উষ্ণতা বা 37 ডিগ্রি সেলসিয়াসে উৎসেচক সর্বাধিক ক্রিয়া করে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান সি। 9 দাগে কোশ্চেন হচ্ছে, টায়ালিন ও ট্রিপসিন উৎসেচকের পিএইচ এর মান যথাক্রমে। অর্থাৎ টায়ালিন উৎসেচক সাধারণত 6.5 থেকে 7.5 পিএইচে কাজ করে এবং ট্রিপসিন উৎসেচক 8.3-তে কাজ করে। তাই এর সঠিক উত্তর হবে অপশান ডি। 10 দাগে কোশ্চেন হচ্ছে, ফ্যাট বিশ্লেষণের সাহায্যকারী উৎসেচক হলো। ফ্যাট বিশ্লেষণের সাহায্যকারী উৎসেচক হচ্ছে লাইপেজ। তাই অপশান এ হবে এর সঠিক উত্তর। কখনো লাইগেজ করো না বা অ্যামাইলেজ করবে না এবং মল্টেজও করবে না। পরের 11 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে কি, উৎসেচককে নিষ্ক্রিয় করে, অর্থাৎ উৎসেচকের কাজকে নিষ্ক্রিয় করতে পারে এমন কোনটি হবে? সহ উৎসেচক নিষ্ক্রিয় করে না, কোফ্যাক্টরও নিষ্ক্রিয় করে না, প্রো এনজাইমও নিষ্ক্রিয় করে না, ক্লোরোফর্ম হচ্ছে নিষ্ক্রিয় করে। কে নিষ্ক্রিয় করে? ক্লোরোফর্ম। বোঝা গেছে? এরপর পরের কোশ্চেন, যেটা হচ্ছে কি 12 দাগে কোশ্চেন। এই 12 দাগে কোশ্চেন আলোচনা করতে গিয়ে তোমাদের আমি বলবো যে কোশ্চেনগুলো ভালো করে দেখার চেষ্টা করো। 12 দাগে কোশ্চেন কি হচ্ছে, এনজাইম বা উৎসেচকের প্রোটিন অংশকে কি বলে? এনজাইম বা উৎসেচকের প্রোটিন অংশকে আমরা সাধারণত কি বলবো? অ্যাপো এনজাইম বলবো। 13 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে কি, যে যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশটি হলো। তাহলে উৎসেচকের প্রোটিন অংশকে একটু আগেই আমি আলোচনা করেছি অ্যাপো এনজাইম বলে। এর অ্যান্সারও হবে যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশটি হলো কি? অ্যাপো এনজাইম। পরের কোশ্চেন কি আছে 14 দাগে, নিচের কোন ফ্যাক্টরের উপস্থিতিতে কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকটি সক্রিয় হয়?
এর সোজা উত্তর হবে জিঙ্কের উপস্থিতি, J10-2+, জিঙ্ক আয়নের উপস্থিতিতে কিন্তু কার্বনিক অ্যানহাইড্রেজ এই যে উৎসেচকটা এর কার্যকারিতা সক্রিয় হয়। পরের 15 দাগে কোশ্চেন, উৎসেচকের প্রোটিনের সঙ্গে শিথিলভাবে বা অস্থায়ীভাবে যুক্ত থাকা অংশটিকে কি বলে? শিথিলভাবে বা অস্থায়ীভাবে উৎসেচকের প্রোটিনীয় অংশের সঙ্গে যে অংশটি যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? কোএনজাইম বলবো। কি বলবো? কোএনজাইম বলবো। হয়েছে? এরপর 16 দাগে কোশ্চেন চলে আসছি। 16 দাগে কোশ্চেনে হচ্ছে কি যে একটি কোএনজাইমের উদাহরণ দাও। এখানে Mg2+ কোএনজাইম হবে না। কি হবে না? Mg2+ হবে না, আর Mn2+ও হবে না, এবং Ca2+ও হবে না। তাই NAD হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইডের সম্পূর্ণ নাম। এটি হচ্ছে এক প্রকারের কোএনজাইম। পরের 17 দাগে কোশ্চেন হচ্ছে ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহ উৎসেচক হলো। ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহ উৎসেচক কিন্তু FMN হবে, অর্থাৎ ফ্লাভিন মনোনিউক্লিওটাইড হবে, NAD হবে, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড হবে, FAD হবে, ফ্লাভিন অ্যাডিনোসিন ডাইফসফেট হবে, অর্থাৎ উপরের সব কয়টি সঠিক হবে। 18 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কি বলবো? দৃঢ়ভাবে যুক্ত থাকা উৎসেচকের অপ্রোটিন অংশ, অর্থাৎ উৎসেচকের প্রোটিন অংশ আছে, সঙ্গে কি আছে? অপ্রোটিন অংশ আছে। এই প্রোটিন অংশের সঙ্গে অপ্রোটিন অংশ যদি দৃঢ়ভাবে যুক্ত থাকে সেই অপ্রোটিন অংশকে তখন আমরা কি বলি? প্রস্থেটিক গ্রুপ বলবো। তাহলে 18 দাগে সঠিক উত্তর হবে অপশান বি। এরপর 19 দাগের কোশ্চেন যেটা হচ্ছে নিচের কোনটি হলো এনজাইমের সঙ্গে যুক্ত কোনো ফ্যাক্টর নয়, অর্থাৎ হলো এনজাইমের সঙ্গে যুক্ত থাকে না। হলো এনজাইমের সঙ্গে সাধারণত কার্বোহাইড্রেট কিন্তু যুক্ত থাকে না, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে কি? কার্বোহাইড্রেট। 20 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি একটি রেগুলেটরি এনজাইম বা উৎসেচক হলো, অর্থাৎ একটা নিয়ন্ত্রক উৎসেচক বা রেগুলেটরি এনজাইম কোনটি? এইটার সঠিক উত্তর হবে তোমার হচ্ছে হেক্সোকাইনেজ। তোমরা জেনে থাকবে যে হেক্সোকাইনেজ কি করে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করে, এটা জেনে থাকবে। তাই হেক্সোকাইনেজ হচ্ছে এক প্রকার রেগুলেটরি এনজাইম বা নিয়ন্ত্রক উৎসেচক। এর পরের কোশ্চেন হচ্ছে 21 দাগে যেটা হচ্ছে কি মানুষের পাচক রসে যে প্রকার অ্যামাইলেজ পাওয়া যায় তা হল কি? মানুষের পাচক রসে সাধারণত আলফা অ্যামাইলেজ উৎসেচক পাওয়া যায়, তাই 21 দাগের সঠিক উত্তর হবে কি? অপশান এ। এরপর চলে আসছি 22 দাগে কোশ্চেন। 22 দাগে কোশ্চেনটা হচ্ছে কি নিচের, এটা দন্তেশটা কেটে দিবে, নিচের কোনটি লালারসে উপস্থিত থাকে যা জীবাণু ধ্বংস করে? লালারসে সাধারণত তোমরা জানো যে টায়ালিন উৎসেচক থাকে। টায়ালিন কিন্তু জীবাণু ধ্বংস করে না, কিন্তু লালারসে টায়ালিন ছাড়াও লাইসোজাইম থাকে যেটা কি করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাই এর 22 দাগে সঠিক উত্তর কি হয়ে যাবে? লাইসোজাইম, অপশান ডি। এরপর 23 দাগে কোশ্চেন হচ্ছে কি ডিমের সাদা অংশের পরিপাকের জন্য উৎসেচক লাগে। ডিমের সাদা অংশে তোমরা জানো কি থাকে? অ্যালবুমিন থাকে, আর অ্যালবুমিন হচ্ছে প্রোটিন ধর্মী পদার্থ। তাই এই প্রোটিনকে ভাঙতে হলে প্রোটিওলাইটিক উৎসেচক দরকার। তাই ডিমের সাদা অংশের পরিপাকের জন্য কি দরকার হয়? প্রোটিওলাইটিক উৎসেচক দরকার হয়। তাই 23 দাগের অপশান বি হবে সঠিক উত্তর। 24 দাগের কোশ্চেন হচ্ছে কি পেপসিনের প্রো এনজাইমটি হলো। পেপসিনের প্রো এনজাইম কাকে বলে? যেখান থেকে এনজাইম তৈরি হয় এবং সক্রিয়করণ ঘটে তাকে প্রো এনজাইম বলে। পেপসিনের প্রো এনজাইম হচ্ছে পেপসিনোজেন, অর্থাৎ পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হয়। তাই 24 দাগের সঠিক উত্তর হচ্ছে তোমার অপশান বি, পেপসিনোজেন। এরপর আসছি 25 দাগে কোশ্চেন। 25 দাগে কোশ্চেন হচ্ছে হলো এনজাইমের প্রোটিন অংশকে কি বলে? হলো এনজাইমের প্রোটিন অংশকে একটু আগেই বলেছি যে অ্যাপো এনজাইম বলে। কি বলে? অ্যাপো এনজাইম বলে। এরপর আসছি 26 দাগে কোশ্চেন।
26 দাগে কোশ্চেন আলোচনা করার আগে বলে নিই মল্টোজ। এই মল্টোজ হলো কি বলতো? মল্টোজ হলো একটি দ্বিশর্করা। কি শর্করা? দ্বিশর্করা। দ্বিশর্করা মিন্স হচ্ছে এটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ নিয়ে গঠিত। এই গ্লুকোজ প্লাস গ্লুকোজ নিয়ে গঠিত থাকছে। এই গ্লুকোজ আর গ্লুকোজের মধ্যে কি বন্ধনী থাকবে? গ্লাইকোসাইডিক বন্ধনী থাকবে। কি বন্ধনী থাকবে? গ্লাইকোসাইডিক বন্ধনী থাকবে। এই গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হওয়ার সময় এক অণু জল কিন্তু বাইরে বেরিয়ে যায়। আমি জাস্ট মল্টোজ, তাহলে এখানে মল্টোজ হলো গ্লুকোজ, তাহলে এর অ্যান্সার হবে কি? গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়ে গঠিত। অপশান তাহলে কি হবে? অপশান হচ্ছে তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ নিয়ে গঠিত হলো। গ্লুকোজ প্লাস গ্লুকোজ নিয়ে গঠিত। এরপর কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 27 দাগে কোশ্চেন। 27 দাগে কোশ্চেন হচ্ছে কি তোমার ক্ষুদ্রান্তে উপস্থিত। 27 দাগে কোশ্চেন কি? ক্ষুদ্রান্তে উপস্থিত দ্বিশর্করা বিশ্লিষ্টকারী উৎসেচকের নাম কি? ক্ষুদ্রান্তে উপস্থিত দ্বিশর্করা বিশ্লিষ্টকারী উৎসেচক হচ্ছে সুক্রেজ। তাই অপশান বি হবে এর সঠিক উত্তর। এটা ভিভিআই, এটা ভালো করে করবে। এরপর 28 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি লাইপেজ ক্রিয়া করে কার উপর? তোমরা জানো লাইপেজ ক্রিয়া করে ফ্যাটের ওপর। কার ওপর? ফ্যাটের ওপর। আর ফ্যাট বলতে লিপিডের একটা অংশকে ফ্যাট বলা হচ্ছে। রুটিতে কিন্তু কি থাকছে না? লিপিড থাকছে না। ডালে লিপিড থাকছে না, ভাতেও লিপিড থাকছে না। লিপিড থাকছে কোথায়? মাখনে। তাই এর সঠিক উত্তর হয়ে যাবে মাখন। এটাও ভিভিআই কোশ্চেন হলো। এরপর 29 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি শ্বসনের সঙ্গে সম্পর্কিত ভৌত প্রক্রিয়াটি হলো জলচাপ। অর্থাৎ 29 দাগের সঠিক উত্তর হচ্ছে কি সি অপশান, জলচাপ। এরপর 30 দাগের কোশ্চেন হচ্ছে কি পরিপাকের পর গ্লুকোজ কি প্রক্রিয়ায় আমাদের রক্তে প্রবেশ করে? পরিপাকের পর গ্লুকোজ সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় আমাদের শরীরের যে রক্ত তাতে প্রবেশ করে। তাই 30 দাগের সঠিক উত্তর হবে কি হবে? ব্যাপন হবে। এরপর চলে আসছি আমরা 31 দাগের কোশ্চেনে। 31 দাগের কোশ্চেন যেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন হারের কিরূপ পরিবর্তন হয়? তাপমাত্রা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ব্যাপনের হার কি হয়ে যায়? বৃদ্ধি পায়, হ্রাস পায় না, বৃদ্ধি পেয়ে যায় হলো। 32 দাগের কোশ্চেন যেটা হচ্ছে কি কোষ পর্দায় প্রোটিন বাহকের সাহায্যে শক্তির ব্যবহার ছাড়াই, অর্থাৎ প্রোটিন বাহক আছে কিন্তু শক্তির ব্যবহার ছাড়াই, মানে এটিপি ব্যবহার করব না, ফলে কি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুবায়নের চলাচল হবে হলো। অণুবায়নের চলাচলকে আমরা কি বলছি? কি বলছি আমরা? কি সাধারণ ব্যাপন বা সহায়ক ব্যাপন? না, এটার অ্যান্সার হবে কি সহায়ক ব্যাপন বলছি। তোমরা একটু মিলিয়ে নিবে। কোষ পর্দায় প্রোটিন বাহকের সাহায্যে শক্তির ব্যবহার ছাড়াই বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুবায়নের চলাচলকে আমরা সহায়ক ব্যাপন হিসাবে ধরে থাকি। এরপর 33 দাগে কোশ্চেন। এই 33 দাগে কোশ্চেন আলোচনা করতে হবে এখন আমাদের। 33 দাগে কোশ্চেন আলোচনা করার আগে বলে নিই, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো যখন টাইম পাবে কিন্তু দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। 23 দাগে কোশ্চেন হচ্ছে কি নিচের কোনটি সহায়ক ব্যাপন পদ্ধতিতে বিশোষিত হয়? সহায়ক ব্যাপন পদ্ধতিতে সাধারণত গ্লুকোজ বিশোষিত হয়। কি বিশোষিত হয়? গ্লুকোজ বিশোষিত হয় হলো। এটা ভালো করে পড়ে রাখবে, এটা ভিভিআই কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড, মনোস্যাকারাইড, ইলেকট্রোলাইট যেমন Na+ প্রধানত শোষিত হয় কি প্রক্রিয়ায়? এরা সাধারণত শোষিত হয় সক্রিয় পরিবহন দ্বারা। কি বললাম? সক্রিয় পরিবহন দ্বারা কিন্তু এরা কি হয়? শোষিত হয়। পরের কোশ্চেন আমরা চলে আসছি 35 থেকে কোশ্চেন গ্লুকোজের সক্রিয় পরিবহনের সাহায্য করে
গ্লুকোজের সক্রিয় পরিবহনে সাহায্য করে কোনটা? গ্লুকোজের সক্রিয় পরিবহনে সাহায্য করে সোডিয়াম। তাই অপশান এ হবে রাইট অপশান। 36 দাগে কোশ্চেন হচ্ছে সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় তা হলো, অর্থাৎ সক্রিয় পরিবহন ঘটাতে হবে তার জন্য নিশ্চয়ই শক্তির ব্যবহার করতে হবে। এই শক্তিটা তাহলে কি এটিপি থেকে আসে, তাই এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কোষীয় শক্তি